নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি ভেলোর থেকে এসে এইভাবে ভিডিও করব এটা সত্যিই ভাবিনি। তোমাদের দুদিন আগেই আমি জানিয়েছিলাম হঠাৎ আমার ফোনে একটা প্রবলেম হয়, আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় এবং তার ফলে আমার কিছু ভিডিও কিছু ফটো ডিলিট হয়ে যায়। এবং আমি অনেক কষ্ট করে কিছু ভিডিও রিকভারি করেছি, কিন্তু অনেকগুলো ভিডিওই ডিলিট হয়ে গেছে, সেটার কোনো মতে রিকভারি করা যাচ্ছে না। তার জন্যই এইভাবে তোমাদের সামনে আসা। কারণ এর পরে যে ভিডিওগুলো ছাড়বো, মাঝখানের ভিডিও গায়েব, মাঝখানে 2-3 দিনের ভিডিও গায়েব, আবার কিছু দিনের কিছু আবার হয়তো যেমন আমি টাইম দিয়ে বলছি, ধরো 27 তারিখে আমি ডাক্তার দেখেছি, 28, 29, তারপর মনে হচ্ছে 1 তারিখের ভিডিও নেই, আবার তারপর থেকে আছে। তো মিডিলে কি হয়েছে না হয়েছে এইগুলো তোমাদের সাথে শেয়ার না করলে তোমরা তো বুঝতে পারবে না, তার জন্যই তোমাদের সামনে আসা। আমার শরীর এখন একদমই ঠিক নেই। আমার খুব হাই ডোজের স্টেরয়েড চলছে আমার লাঞ্চ সার্কোয়াইটিসের জন্যে। যে স্টেরয়েড নেওয়ার জন্য আমার শরীরে অনেক রকম কমপ্লিকেশনস আসছে, অনেক প্রবলেম চলছে। ডাক্তার বলেছে এই 3টে মাস আমার কাছে খুব ভাইটাল, আমার খুব সাবধানে থাকতে বলেছে। মানে বলতে গেলে আমাকে কোয়ারেন্টাইন হয়ে থাকতে বলেছে ঘরে, বন্ধ জীবন, যতটা বাইরে কম বেরোবো। বলেছে যদি বা বাইরে বেরোই সবসময় যেন মাস্ক ইউজ করি, নিজেকে যতটা ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখা যায়, এটাই বলেছে। যে লাঞ্চটা ভালো থাকবে। তো যাই হোক, ওইগুলো নিয়ে অন্য ভিডিওতে শেয়ার করব। আর আস্তে আস্তে ভিডিও তো আসবেই, ডাক্তার কি বলেছে না বলেছে সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করেছি, মানে ভিডিওর মাধ্যমে আমার শেয়ার করা আছে, সেগুলোই যখন ভিডিও আপলোড করব তোমরা দেখতে পাবে দেখতে পাবে বা জানতে পারবে। যাই হোক, আমি ভিডিওতে চলে আসি। 27 তারিখে আমি লাস্ট সার্জিক্যাল ডিপার্টমেন্টে ডাক্তার দেখাই। যে ভিডিওটা আমার লাস্ট ছাড়া আছে আমার চ্যানেলে 27 তারিখের, যে আমি সার্জিক্যাল ডিপার্টমেন্টে ডাক্তার দেখাই এবং সেইখানে আমার সার্জারিটা ক্যান্সেল হয়ে যায় এবং জানানো হয় যে আমার লাংসে একটা ইনফেকশন ধরা পড়েছে এবং সেই ইনফেকশনটা একদমই ভালো নয়, এবং তার সাথে আমার স্প্লিন অনেকটাই এনলার্জ হয়ে গেছে এবং স্প্লিনের মাল্টিপল স্পট আরও বেড়ে গেছে, আগের থেকে অনেক ইনক্রিজ করেছে। ডাক্তার খুব চিন্তায় ছিল এবং বললেন যতক্ষণ না আমার লাঞ্চ ঠিকঠাক হচ্ছে, লাঞ্চ থেকে ইনফেকশন যাচ্ছে, স্প্লিনটা ঠিক জায়গায় আসছে, উনি কোনো মতেই সার্জারি করতে পারবে না, তাতে যতই টাইম লেগে যাক। তো আমরা তো ভীষণ হতাশ হয়ে গেছিলাম, মানে ওইখানেই আমি কেঁদে ফেলেছি মোটমাট, যে বারবার আজকের 2024 থেকে এই হার্নিয়া সার্জারি করা, সামান্য একটা হার্নিয়া সার্জারির জন্যে আমি কিভাবে দৌড়াচ্ছি ভেলোরে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু প্রত্যেকবার সিটি স্ক্যান করলেই একটা নতুন রোগ, আর আমার ভালো লাগছে না। যাই হোক, ভালো না লাগলেও কপালে যা লেখা সেই দুর্গতি কিন্তু ভোগ করতে হয়। তো যথারীতি ডাক্তারের কথা অনুযায়ী ডাক্তার আমাদের বলে যে একটা চেস্ট সিটি স্ক্যান করতে হবে এবং 29 তারিখে ওনাদের একটা বোর্ড মিটিং আছে, সেই মিটিংটা আমাকে 3টের সময় অ্যাটেন্ড করতে হবে। সেটা হচ্ছে পল ব্যান্ড বিল্ডিংয়ে, যেখানে সার্জিক্যাল 4-এর হেড অফিস রয়েছে, সেখানে উনি দেখা করতে বলেছিলেন আমাদের। যথারীতি ওনার সাথে কথাবার্তা বলে আমরা তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে আসি এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই, মানে চেস্ট সিটি স্ক্যানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই। এবং একদিনের মাথায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সিএমসির মতো জায়গায় একদমই সম্ভব নয়, অনেক রিকোয়েস্ট করে আমরা 28 তারিখেরই অ্যাপয়েন্টমেন্ট করাই, যাতে 29 তারিখে ডাক্তার একটা ডিসিশনে আসতে পারে সেই অনুযায়ী। তো যথারীতি অ্যাপয়েন্টমেন্ট করি এবং আমার চেস্ট সিটি স্ক্যানের টাকা পড়ে, মানে অ্যামাউন্ট পড়ে 11,282 টাকা। যেটুকু দেখলাম যে হোল না, সরি, পেলভিস অ্যাবডোমেনে আমার বারবার সিটি স্ক্যান হয়েছে, সেইটা থেকে এই সিটি স্ক্যানের টাকার অ্যামাউন্টটা একটু কম। তো আমার চেস্ট সিটি স্ক্যানের অভিজ্ঞতা আগে ছিল না, যতবারই হয়েছে আমার ওই পেলভিস অ্যাবডোমেনের সিটি স্ক্যান হয়েছে। তো আমি আমাদের ওইখান থেকে প্রথমে তো ক্যাশ কাউন্টার থেকে 11 নম্বর রুম G11-তে পাঠানো হয়, যেখানে ডেট দেওয়া হয়, সিটি স্ক্যান হোক, এক্স রে হোক, ইসিজি হোক, ওইখান থেকে ডেট পাওয়া যায়। ওইখান থেকে ডেট নিয়ে 28 তারিখে ওনাদের রিকোয়েস্ট করাতে ওনারা করে দেন এবং 28 তারিখেটা করে নেওয়ার পর আমরা যাই সিস্টার রুমে। সিস্টার রুম হচ্ছে 16 নম্বর রুম, মেন বিল্ডিংয়ে 16 নম্বর রুম। সিটি স্ক্যান হোক বা এমআরআই হোক, যাই হোক, তার আগে ওই সিস্টার রুমে একবার যেতে হয়।
ওনারা একটা ছোট ইনকোয়ারি করে যে কি মেডিসিন খাচ্ছি বর্তমানে, কি কি আছে প্রবলেম, বিপি, সুগার, থাইরয়েড, কিসে অ্যালার্জি, কোন মেডিসিনে অ্যালার্জি, পিরিয়ডস ঠিকঠাক হয় কি না, এই ধরনের কিছু একটা ইনকোয়ারি করে ওনারা একটা কাগজ তৈরি করে দেয় মনবার, এবং আমাকে বলে যে 28 তারিখে মানে তার পরের দিন সকাল 8:30টার মধ্যে আমি যেন পৌঁছে যাই, তা এবং সিটি স্ক্যানের আগে যেন 6 ঘন্টা না খেয়ে থাকি। হ্যাঁ, এটা বলে দেয় যে রাত আমাকে টাইম দেয় যে ভোর 4টের আগে যদি একটু চা বা কফি খাবো, তারপর থেকে আর জলও নয় খাবারও নয়। যথারীতি সেটাই আমি করি। পরের দিন সকালবেলা আমি আর গৌতম বেরিয়ে পড়ি। আমরা এই 7:30 না 8টা নাগাদই বেরিয়ে যাই, যেহেতু 8:30টায় টাইম দিয়েছিল, 8টা নাগাদই যাই। তো ওইখানে 17 মেন বিল্ডিংয়েই 17 নম্বর একটা কাউন্টার রয়েছে, সেখানে স্লিপ জমা দিতে হয়। স্লিপ জমা দিতে যেতেই ওদের নাটক শুরু হয়ে যায়। আমার অ্যাপয়েন্টমেন্ট স্লিপে লেখা ছিল 11:30, কিন্তু আমাকে সিস্টার দিদি বলেছিল সকাল 8:30টায় যেতে, যাতে 29 তারিখে আমার রিপোর্টটা ঠিক টাইমে ডাক্তারের হাতে পৌঁছায় সেই অনুযায়ী। তো এবার আমি যখনই বলি ওনারা শুনতে চায় না, তারপর বলে যে আবার সিস্টার রুমে যাও, গিয়ে লিখে নিয়ে আসো পেপারে। এই জিনিসগুলো ওরা মানে এতটাই করে, কি বলবো, পেশেন্টের এমনি টেনশন থাকে, তার মধ্যে এই ধরনের ওদের প্রেশার। আমি আবার সিস্টার রুমে যাই এবং সিস্টারদের রিকোয়েস্ট করতে ওরা লিখে দেয়, পেপারটা জমা দিয়ে তারপর বসে থাকা দীর্ঘক্ষণ, প্রায় 11টা 11:30 নাগাদ আমার নাম আসে, ওই 8টা থেকে 11:30। এবং যেটুকু দেখলাম মেন যে বিল্ডিংয়ে যে স্ক্যান বা এক্স রে বা এমআরআই হচ্ছিল, আলট্রাসোনোগ্রাফি, খুব ধীর গতিতে, খুব স্লো কাজ। ওর থেকে পল ব্যান্ড ব্লগে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওদের রুমে আমি দেখলাম সিটি স্ক্যান হোক, আলট্রাসোনোগ্রাফি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর রানীপেটের কথা তো ছেড়েই দাও, রানীপেট তো আলাদাই, এত ভালো ওদের মানে পরিষেবা বলার মতো নয়, পুরো আলাদা, সম্পূর্ণ আলাদা। তো সিটি স্ক্যান হয়, একই প্রসিডিওর, ওই একই হাতে চ্যানেল করা, ড্রেস চেঞ্জ করা, চ্যানেল করা, তারপরে গিয়ে ওই শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এই ব্যাপার। তো চেস্ট সিটি স্ক্যান করে যথারীতি বাড়ি চলে আসি। বাড়ি আসি ঠিকই, কিন্তু মাথায় সত্যি বলছি আমার আর গৌতমের যা টেনশন চলছিল, কারণ সুচেতা চেসের মানে লাস্ট যে 27 তারিখে আমি কিছুতেই ভুলতে পারিনি, এখনও ভুলতে পারি না। ওনার যে এত টেনশন করছিল আমার রিপোর্টটা, উনি যখন ওনার কম্পিউটারে দেখছিলেন, এত টেনশন, বারবার স্ক্রল করছিলেন, এই থেকে রিপোর্ট থেকে ওটা দেখছেন, আমার দিকে তাকাচ্ছেন, মানে একটা অদ্ভুত। আমার তখনই মনে হচ্ছিলো যে ওনার জিনিসটা ভালো লাগছে না। মানে ওনাকে আমি সেদিনকে সত্যিই টেনশনে দেখেছি, বারবার আমাকে মা মা করে বুঝিয়ে কথা বলা। তো যাই হোক, ওইভাবে তো চলে আসি সিটি স্ক্যান করে, আমরাও চিন্তার মধ্যেই থাকি। সেদিনকার খুবই খারাপ কেটেছে সেই দিনটা। এবং তার পরের দিন আমাদের 3টের সময় ডাকা হয়েছিল পল ব্যান্ড বিল্ডিংয়ে, যেটা ওই সার্জিক্যাল ফ্লোরের হেড অফিস। তো সেইখানে আমরা 3টে বলেছিল, মানে আমাদের বিশ্বাস করো এমন টেনশন চলছিল, আমরা না খেয়ে দিয়ে মানে আর পাচ্ছিলাম না টেনশন নিতে, না খেয়ে আমরা 2টোর মধ্যে ওইখানে চলে যাই। তো গিয়ে দেখি আমাদের মতো অনেকেই ওয়েট করছে, সবই এরকম সার্জারি কেস, যেগুলো পেন্ডিং, মানে করতে পারছে না, কোনো প্রবলেম বা কিছু পেন্ডিং পড়ে আছে সেইগুলোই। তো যথারীতি অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম সবার নাম আসছে। পেপার তো আমি ওই একটা ব্লু পেপারে লিখে দিয়েছিল ম্যাম, আমি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে এরকম 3টের সময় সার্জিক্যাল ডিপার্টমেন্টে ওই মেডিকেল বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য সেই স্লিপটা জমা দিতে হয়েছে ভিতরে গিয়ে। সবার নাম চলে আসছে, সবাই যাচ্ছে আসছে, 4টে বেজে গেছে, 4:30 বেজে, আমার আর নাম আসছে না। আবার টেনশন, ডাক্তার যাচ্ছে বেরোচ্ছে। লাস্টে আমি আবার ভিতরে যাই, ভিতরে গিয়ে বলি তখন যে ম্যাম আমি এরকম পেপার জমা দিচ্ছি, এই ব্যাপার। তারপর দেখলাম যে অলরেডি অনেক ডাক্তার ছিল, তারা বেরিয়ে গেছে। যেইগুলো ম্যামের সাথে আমি আগের সার্জারি যখন আমাকে সব কিছু কথাবার্তা চলছিল, আগের সার্জারিটা একদম ডেট অবধি এসে গেছিলো, মানে সার্জারি হবার জন্যে আগের বার। তো সেহেতু অনেক ডাক্তারকে আমি ম্যামের সাথে তখন দেখেছিলাম, ম্যামের যে সার্জিক্যাল যে টিমটা, হ্যাঁ, তো তাদেরও দেখলাম ওই অফিসে আসছে যাচ্ছে, নানা রকম আরও অনেক পেশেন্টের সাথে কথা বলছে। কাউকে বলছে এই টেস্টটা করার পরে সার্জারি করে দেবো, কাউকে এইটা। তো আমি ওই রিকোয়েস্ট করাতে যে আমি তো পেপার জমা দিচ্ছি, আমাকে কেন ডাকছে না? তখন বলো ভুল হয়ে গেছে, পেপারটা নিচে চলে গেছে, হ্যান ত্যান। হ্যাঁ, তারপরে আমাকে বসে কথা বলে দিল
যে সুপর্ণা সিটি স্ক্যান রিপোর্ট আমরা দেখে নিয়েছি, সিটি স্ক্যান রিপোর্ট একদমই ভালো আসেনি, তোমার চেস্টে একটা সাংঘাতিক কোনো ইনফেকশন দেখা যাচ্ছে, তোমার স্প্লিনেরও ইনফেকশন অনেক বেড়েছে, এই মুহূর্তে কোনো মতেই সার্জারি করা যাবে না। তো আমাকে বললো যে ডাক্তার, সার্জিক্যাল ডিপার্টমেন্টের ডাক্তাররা তোমাকে প্যাল মেডিসিনে ট্রান্সফার করে দিয়েছে এই ডিপার্টমেন্টে, এটা রানীপাথে আছে, তুমি রানীপাথে একটা আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি, তুমি ডাক্তার গিয়ে দেখিয়ে নাও। তো উনি যেটা বলবে তোমার প্যাল মেডিসিন ডিপার্টমেন্ট থেকে যেটা বলবে সেটা থেকেই ক্লিয়ার হবে তোমার সার্জারিটা হবে কি হবে না। আপাতত তুমি এটুকু জেনে রাখো সার্জারি হচ্ছে না, কারণ তোমার ইনফেকশনটা আমাদের ভালো লাগছে না। তো প্যাল মেডিসিন কী জিনিস আমরা বুঝতেই পারছিলাম না, এই ডিপার্টমেন্ট কী জিনিস সত্যি আমরা বুঝতে পারছিলাম না, আগে কখনো শুনিই নি এইগুলো। তো যথারীতি আমরা আসলাম ক্যাশ কাউন্টারে, যখন মানে বিলটা বা মানে স্লিপটা করতে এসেছিলাম, ওই যে ওনারা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিল পিঙ্ক স্লিপে যে লিখে দেয় সিএমসিতে, সেই বিলটা নিয়ে যখন ক্যাশ কাউন্টারে দিই তখন আমাদের হাতে এরম এই পেপারগুলো দেয়, মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেপার এরম একটা পেপারে দেয়। তখন আমি দেখলাম ওটা লেখা আছে মানে পল মেডিসিন মানে প্যালমোনারি মেডিসিন ডিপার্টমেন্ট। তো আমাদের তখন আইডিয়া হয়, তখনও কিন্তু আমি জানতাম না আমি সত্যিই বলছি আমি জানতামই না প্যালমোনারি ডিপার্টমেন্ট কী, কারণ আমার সত্যিই আইডিয়া নেই। তারপরে আমি গুগল সার্চ করে জানতে পারলাম যে প্যালমোনারি ডিপার্টমেন্টটা কী। যাই হোক, তারপর আমাদের প্যালমোনারি ডিপার্টমেন্টে ওনারা ট্রান্সফার করে দেন এবং আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম প্যালমোনারি ডিপার্টমেন্টেরও। আমরা তো প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, কিন্তু প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট 1 তারিখে আমরা কিছুতেই পাইনি, খুব প্রবলেম হয়ে যায়। লাস্টে আমাদের বলে ক্যাশ কাউন্টার থেকে মানে পেমেন্ট কাউন্টার থেকে আমাদের বলে দেয় যে সিলভার গেটে যাও, সিলভার গেট যদি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারে, নাহলে নেক্সট উইক মানে প্রায় 4 তারিখ কি 5 তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট হবে। তো অতদিন আর কতদিন বসে থাকবো, হোটেলের বিল তো বেড়ে যাচ্ছে, টেস্টের বিল বেড়ে যাচ্ছে, আমার বর তো পুরো পাগল, টাকা পয়সা সব শেষ। তো আমরা তার জন্যে আবার সিলভার গেটে যাই এবং সিলভার গেট থেকে আমরা রিকোয়েস্ট করি এবং 1 তারিখের আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই, কিন্তু সেটা হচ্ছে জেনারেল, প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পাই না। তো আমি সিলভার গেটের যে ম্যামটা আমাকে করে দিয়েছিল তাকে রিকোয়েস্ট করলাম যে ম্যাম প্রাইভেট কি হবে না। ম্যাম তখন আমাকে এইটুকু আশ্বস্ত করলো যে তুমি জেনারেলেই দেখাও, জেনারেল অ্যাপয়েন্টমেন্টের টাকা হচ্ছে 230 টাকা আর প্রাইভেট হচ্ছে 900 টাকা। ম্যাম একটা কথা বললো যে জেনারেলে একবার দেখাও, আমি বলছি ভীষণ ভালো দেখে দেবে, তোমার চিন্তা করতে হবে না, কোনো চিন্তা, প্রাইভেট আর জেনারেল তুমি কিছুই মানে ডিফারেন্স কিছুই বুঝবে না, তুমি ভালো ডাক্তারই তোমাকে দেখবে এবং যদি জেনারেলে কিছু অসুবিধা বা ক্রিটিক্যাল কিছু থাকে ওরা তোমাকে প্রাইভেটে আবার ট্রান্সফার করে দেবে, তুমি চিন্তা করো না, তুমি দেখাও, সব ভালো হবে। এই ধরনের কথা খুব ভালোভাবে উনি কথা বলেছিলেন। যথারীতি আমরা ওই 1 তারিখের একটা জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাড়ি ফিরি। সেই টেনশান কোনো কিছুই ক্লিয়ার নয় আমাদের কাছে তখনও অবধি। মানে 27 তারিখে জানলাম যে আমার লাংসে ইনফেকশন, 28 তারিখে টেস্ট করলাম, সারাদিন টেনশনে কাটালাম। 29 তারিখে মেডিকেল বোর্ড মিটিংয়ে গিয়ে কোনোই লাভ হলো না, ওনারা সেই আমাকে প্যালমোনারি ডিপার্টমেন্টেই পাঠিয়ে দিল এবং সার্জারি অনিশ্চয়তায় চলে গেল। আমরা তখনও জানতে পারলাম না আমার লাংসে কী হয়েছে, কোনো ক্লিয়ার কথা বলা হয়নি আমাদের সাথে তখনও অবধি। তারপর আমরা মোটমাট ওই টেনশন নিয়ে 1 তারিখ অবধি থাকলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই 28 তারিখ এবং 29 তারিখ কি হয়েছে সেটাই শেয়ার করছিলাম তোমাদের সাথে। 1 তারিখটার ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। তো আপাতত এইভাবেই আমার মানে ভেলোরে গেছে সময় এক একটা। এখন হয়তো সেই ইমোশন নিয়ে আমি ভিডিওটা করতে পারি, মানে সেই ইমোশনটা নেই আমার ভিডিওর মধ্যে। সেই সময় যে আমি ভিডিওগুলো করেছিলাম প্রতি মুহূর্ত আমাদের টেনশন, আমার আর তোমার গৌতমদার বা আমার মেয়ের সেই ইমোশন, হ্যাঁ, সারাদিন আমরা কিভাবে কাটিয়েছি, পরপর কিভাবে হসপিটালে বসে কাটিয়েছি, কিভাবে আমরা দীর্ঘক্ষণ মেডিকেল বোর্ড মিটিংয়ের ওইখানে গিয়ে কাটিয়েছি, কি টেনশনের মধ্যে, সেই ভিডিও এবং আমাদের চোখ মুখ দেখলে তোমরা অনেকটা ক্লিয়ার হতো। কিন্তু কিচ্ছু করার নেই, ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। ভগবান হয়তো চায় না আমার কিছু ভালো হোক, মানে আমি জানি না কেন। তো বর্তমানে সত্যি আমি ভীষণ অসুস্থ,
আমি জানি আমি এইগুলো ঠিক করে নিতে পারবো, আমার নিজের প্রতি সেই কনফিডেন্ট আছে। একটু সময় লাগবে, সময় যদি আমি নিজেকে দিই, আমি এই পরিস্থিতিও কাটিয়ে উঠতে পারবো। আর তোমরা তো আছো সবসময় আমার পাশে, আর এইভাবেই থেকো। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমরা সবাই পাশে থেকো এবং খুব খুব ভালো থেকো। নমস্কার।